ইলেকশন ঘোষণার প্রথম দুদিনেই নির্বাচন কমিশন যা খেলে দিল, সে তো ৩৫৫ ধারা জারির বাবা হয়ে গেল। দেখুন, দীর্ঘদিন ধরেই আপনাদের একটা দাবি ছিল যে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে ৩৫৫ বা ৩৫৬ ধারা জারি করে যদি ভোট না করা হয় তাহলে ভোটের নামে প্রহসন হবে। যতই এদের বিরুদ্ধে হাওয়া থাকুক, যতই মানুষ পরিবর্তনের জন্য তৈরি থাকুক, এরা ভোট চুরি করে শেষ পর্যন্ত জিতে যাবে। কিন্তু কিন্তু এবার ইলেকশন কমিশন যেভাবে আট ঘাট বেঁধে নেমেছে, যেভাবে তারা খেলছে, তাতে কালীঘাটে শুধুই হাহাকার আর অন্ধকার। আর উল্টো দিকে ভোট চুরির যে কটা রাস্তা ছিল, যে কটা মাতব্বরকে দিয়ে এই ভোট চুরিটা চলতো, তার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। একটার পর একটা মারাত্মক মারাত্মক স্টেপ নিচ্ছে। আপনারা জানেন যে প্রথমেই দায়িত্ব নেওয়ার পর ভোর রাতে এই রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়। তারপর কালকে কলকাতা পুলিশের সিপি, রাজ্য পুলিশের ডিজি, তাদেরকেও সরিয়ে দেওয়া হয়। কিন্তু পরিবর্তনটা যে এইখানেই শুধু থমকে থাকবে না, সেই ইঙ্গিতটা স্পষ্ট হয়ে গিয়েছিল। কালকেই আলোচনা চলছিল যে একদম নিচু স্তর অব্দি পুলিশের যারা চটি চাটা বলে প্রমাণিত, যারা বারবার সংবিধানের থেকে এই রাজ্যের শাসক দলের প্রতি বেশি আনুগত্য দেখিয়ে এসছে, এবার তাদেরকেও একবারে রিংয়ের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এবং সেই জল্পনাকে সত্যি করে আজকে একাধিক পরিবর্তন হয়ে গেল পুলিশে। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, কি পরিবর্তন হচ্ছে সেটা তো বলছেই, তার থেকেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোট ৮৪ জন 84 পুলিশ অবজারভার আসছে। এবং সেই পুলিশ অবজারভাররা কেউই এই রাজ্যের নন, তারা সকলেই বাইরের রাজ্য থেকে আসছেন। কেউ গুজরাট থেকে আসছেন, কেউ উত্তরপ্রদেশ থেকে আসছেন, কেউ বিহার থেকে আসছেন, কেউ ওড়িশা থেকে আসছেন। ভিন রাজ্য থেকে পুলিশ অবজারভার আসছেন। এবার কেন এটা গুরুত্বপূর্ণ? দেখুন, আমরা সাধারণত এর আগে যে নির্বাচন দেখেছি, সেখানে এই যে পুলিশ অবজারভারদের নিয়োগ করা হয়, সেটার সংখ্যা এত বেশি হয় না। এবং দ্বিতীয়ত, তারা মূলত আসে ভোটের ৩-৪ দিন আগে বা গণনার ২-৩ দিন আগে, এবং তারা পুরো প্রসেসটাকে কমপ্লিট করে দিয়ে চলে যান। কিন্তু এবারে যেটা উল্লেখযোগ্য হচ্ছে, সেটা ভোট ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যেই এই ৮৪ জন পুলিশ অবজারভার চলে আসছেন। এবং যেখানে যেখানে অশান্তির পরিবেশ সব থেকে বেশি হচ্ছে, সেইখানে তাদের কড়া নজরদারি চলবে। অর্থাৎ এই যে পুলিশ মেশিনারিকে ব্যবহার করে, তাদের এক্সটেন্ডেড একটা পার্টির দলদাস হিসেবে ব্যবহার করে ভোট লুট করার যে জায়গা, সেটা কিন্তু কমিশন পুরোপুরি বন্ধ করছে। কিন্তু চেঞ্জেস যেগুলো হয়েছে সেগুলো কিন্তু মারাত্মক। প্রথমেই কলকাতা পুলিশের যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, যিনি ওই নবান্নের ১৪ তলার নির্দেশে ধেই করে একের পর এক মিথ্যে কথা বলে গেছেন, সেই ইন্দিরা মুখার্জিকে সরিয়ে দেওয়া হলো। মনে আছে সেই আরজিকর কাণ্ড? হাতে প্রিন্ট আউট নিয়ে ছবি ক্রপ করে তৃণমূল নেতাকে বাঁচানোর জন্য একদম প্রেস কনফারেন্স করে মিথ্যাচার করছেন যে ইন্দিরা মুখার্জি। তারপরেও তাকে স্বাভাবিকভাবে নবান্ন আশীর্বাদ দিয়ে রেখে দিয়েছিল, কিন্তু সেই আশীর্বাদ ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করলো না। ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাও সেই জায়গায় কিন্তু চলে এলেন। এছাড়াও ১২ জন পুলিশ সুপার, এসপি, তাদেরকে চেঞ্জ করে দেওয়া হলো। বীরভূমে আমনদীপ সিংহ ছিলেন, তার জায়গায় এলেন সূর্যপ্রতাপ যাদব। কুচবিহারে সন্দীপ কাররা ছিলেন, তার জায়গায় এলেন জসপ্রীত সিংহ। বারাসাতে প্রতীক্ষা সরকারিয়া ছিলেন, তার জায়গায় এলেন পুষ্পা। ডায়মন্ড হারবারে বিশপ সরকার, তার জায়গায় এলেন ঈশানী পাল। মুর্শিদাবাদ থেকে ধৃতিমান সরকার, তার জায়গায় এলেন সচিন। বসিরহাটে আরিস বিলালের জায়গায় এলেন অলকানন্দা ভয়াল। মালদাতে প্রদীপ কুমার যাদবের জায়গায় এলেন অনুপম সিংহ। পূর্ব মেদিনীপুরে পারিজাত বিশ্বাস, তার জায়গায় এলেন অংশুমান সাহা। পশ্চিম মেদিনীপুরে পলাশ ঢালি, যিনি কিছুদিন আগে অবধি এই বারুইপুরের পুলিশ সুপার ছিলেন। আমার বাড়িতে যে রেড হয়েছিল, বিভিন্ন মহল থেকে খবর পেয়েছি, নরেন্দ্রপুর থানায় সকাল থেকে রাত অবধি বসেছিলেন, এনআর ইনস্ট্রাকশনই অনেক কিছু কাণ্ড সেদিনকে হয়েছিল। যাই হোক, সেই পলাশ ঢালি, তাকে সরিয়ে তার জায়গায় এলেন পাপিয়া সুলতানা। জঙ্গিপুরে মেহেদি রহমানকে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় এলেন সুরিন্দর সিংহ। এবার সব থেকে যেটা বৈশিষ্ট্যপূর্ণ জায়গা, যাদেরকে সরিয়ে দেওয়া হলো তাদের পুলিশ মহলেই খুব সুন্দর একটা সুনাম আছে নবান্নের ১৪ তলার আশীর্বাদ ধন্য হিসেবে। এবং যাদেরকে নিয়ে আসা হলো, এদের প্রত্যেকের একটা পরিচয় আছে। এরা প্রত্যেকেই নিজেদের মেরুদণ্ডটা সোজা রেখেছিলেন। তারা দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন, দুর্নীতিবাজদের ধরতে গিয়েছিলেন, এবং প্রত্যেকবার এরা নবান্নের কোপে পড়েছেন। আর তাই এবার ২৬-এর মহাযুদ্ধের আগে এদেরকেই কিন্তু নির্বাচন কমিশন এই রাজ্যের পুলিশের যে কাজটা, যেটা নিউট্রাল থেকে করার কথা, সেই দায়িত্ব অর্পণ করলেন। শুধুমাত্র তাই নয়, এই রাজ্যের যে দুজন এডিজি রয়েছেন, এডিজি দক্ষিণবঙ্গ, তাকেও সরিয়ে দেওয়া হলো।
সেখানে নতুন এডিজি হলেন রাজেশ কুমার সিংহ এবং উত্তরবঙ্গের এডিজি তাকেও সরিয়ে দেওয়া হলো। তার নতুন এডিজি উত্তরবঙ্গ হলেন কে জয়রামন। এর পাশাপাশি চারটে যে পুলিশ কমিশনারেট এই রাজ্যে তৈরি করেছিলেন দিদিমণি, সেখানেও যারা এসপির দায়িত্বে ছিলেন, তাদেরকে পুলিশ কমিশনারের দায়িত্ব ছিলেন, তাদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে। আসানসোল দুর্গাপুর এখানে আসছেন প্রণব কুমার, হাওড়াতে আসছেন অখিলেশ চতুর্বেদী, ব্যারাকপুরে আসছেন অমিত কুমার সিংহ এবং চন্দননগরের দায়িত্ব নিচ্ছেন সুশীল কুমার যাদব। অর্থাৎ পুলিশ ফোর্সের যে উপর তলাটা ছিল, যাদের ইনস্ট্রাকশনে পুরো পুলিশ ফোর্স কাজ করে এবং নিচুতলার পুলিশ কর্মীরা বারবারই বলেন, অফ দ্য রেকর্ডই বলেন, যখন আমাদেরকে জেরার জন্য ডাকতে হয়, যখন আমাদেরকে ধমকানোর জন্য ফোন করতে হয়, যে কি করব দাদা বলুন, আমাদের তো উপর মহলের চাপ আছে। সুতরাং পুলিশের সেই উপর মহল, যারা দিদিমণির অত্যন্ত স্নেহভাজন, আস্থাভাজন, তাদেরকেই পুরোপুরি রিপ্লেস করে দেওয়া হলো। শুধু এখানেই ঝটকাটা শেষ হয়নি, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ঝটকা আজকে হলো, আপনারা জানেন গতকাল জগদীশ প্রসাদ মিনা, যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। দিদিমণি তার তড়িঘড়ি তাকে পোস্ট দিয়েছিলেন, কিন্তু বিরোধীদের যেটা অভিযোগ ছিল, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন যে এদেরকে শুধুমাত্র সিস্টেম থেকে সরিয়ে দিলেই হবে না, এদের গ্রিপ সিস্টেমের মধ্যে এতখানি কঠোরভাবে বসে আছে, কঠিনভাবে ডেপথে গিয়ে আছে, যে এরা সিস্টেমের বাইরে থেকেও সিস্টেমটাকে প্রভাবিত করতে পারেন। তাই এদের সিস্টেমের বাইরে করতে গেলে এদেরকে রাজ্যের বাইরে পাঠাতে হবে। একটা সব থেকে বড় উদাহরণ রিসেন্টলি আপনারা দেখেছেন, রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি ছিলেন, যাকে অনেক কায়দা কানুন করে নিয়ম না মেনে জোর করে বসিয়ে রেখেছিলেন দিদিমণি, যিনি রিটায়ারমেন্টের পরই তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গেছেন, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে গেছেন, আর তাকে দেখে এখনো পুলিশ ঘপা স্যালুট টোকে। এদের অবস্থা এই জায়গাটাই রয়েছে। সুতরাং এরা রাজ্যে থাকলে রাজ্যে যে শান্তিপূর্ণ নির্বাচন, নিউট্রাল নির্বাচন, সেটা হওয়া সম্ভব নয়। ইলেকশন কমিশনও সেই কথাটা বুঝেছে। আর তাই জগদীশ প্রসাদ মিনাকে এবার পশ্চিমবঙ্গ থেকেই সরিয়ে দেওয়া হলো, রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। তামিলনাড়ুর একটি বিধানসভার তাকে অবজারভার নিয়োগ করা হয়েছে এবং সেই দায়িত্বই তিনি আপাতত সামাল দেবেন। তার এই পশ্চিমবঙ্গে এখন নো এন্ট্রি। অর্থাৎ এটা যদি ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যে এরকম করা স্টেপ হয়, পুলিশ এবং প্রশাসনের যে উপরিমহল আছে, যাদের ইনস্ট্রাকশনে দিদিমণি পুরো সিস্টেমটাকে করাপ্ট করে দিয়েছেন, পুরো সিস্টেমটাকে অনুগত দলদাস করে দিয়েছেন, তাদের রিপ্লেসমেন্ট এইভাবে হয়, ভোট আস্তে আস্তে পুরো সিস্টেমটা কিভাবে ক্লিনিং হবে বুঝতে পারছেন তো। এবং যারা ভয় পাচ্ছিলেন যে নিজের ভোটটা নিজে দিতে পারবো তো, কাউন্টিংটা সঠিক হবে তো, এবার সেই কনফিউশন আশা করি কেটে যাবে। এখানেই শেষ নয়, এবার আর একটা যে বড় ঝটকা দিয়েছে ইলেকশন কমিশন, সেটা মারাত্মক বললেও কম বলা হবে। কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশি দায়িত্ব, বুথে গন্ডগোলের দায় সিআরপিএফ এর কত বাহিনী প্রয়োজন তাও জানালো কমিশন। অর্থাৎ এই রাজ্য পুলিশের উপর সামান্যতম যে ভরসা করা যায় না, পুরো এসআইআরটা করতে গিয়ে ইলেকশন কমিশন সেটা বুঝে গেছে যে এখানে দুধেল বাহিনীর তাণ্ডব চলবে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বার করে হাসবে। এখানে ওই তোলামূলপন্থী বিএলও সেজে কিছু অসভ্য বর্বর আসবে ইলেকশন কমিশনের সামনে, তাণ্ডব করবে, আর তাদেরকে রেড কার্পেট পেতে জামাই আদর করে সেই অসভ্যতা করতে দেবে এই পুলিশ। সুতরাং এই পুলিশের উপর যদি ভরসা করো, ভোট হবে না, ভোটের নামে লুট হবে। তাই এই পুলিশের উপর কোনো ভরসা করা যায় না। তাহলে ভোটটা হবে কি করে? ভোটটা করতে গেলে পুরোটাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আন্ডারে করাতে হবে, কিন্তু সে তো বিশাল সংখ্যক লাগবে। ইয়েস, লাগবে, এবং সেইটার অ্যারেঞ্জমেন্ট ইলেকশন কমিশন করবে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে। সেই রকমই কথা হয়ে গেছে। পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে বুথের গন্ডগোলের সমস্ত দায় সিআরপিএফ এর। এখন কোনো ঘটনার যদি পুরো দায় আমার হয়, তাহলে আমি নিশ্চয়ই অন্যের ইনস্ট্রাকশনে কাজ করব না। আমার যদি পুরো দায় হয়, তাহলে আমার হাতেই পুরো কন্ট্রোলটা থাকবে। তাহলে এখানে সিআরপিএফ এর যদি পুরো দায় হয়, তাহলে আগে নির্বাচনে যেরকম হতো যে লোকাল পুলিশ, লোকাল থানা এদেরকে কন্ট্রোল করতো, ফলে যেখানে গন্ডগোল সেইখানে এদেরকে পাঠানো হতো না, যেখানে কোনো গন্ডগোল নেই সেইখানে পাঠানো হতো, যেখানে গন্ডগোল হতে পারে সেখানে পৌঁছতে, গন্ডগোল শেষ হওয়ার পর যাতে পৌঁছয় সেই ব্যবস্থা করা হতো। সেই সমস্ত কিছু বন্ধ। সিআরপিএফ
এই যে জওয়ানরা আসছেন তাদের দায়িত্ব তাদের নিজেদেরই নিতে হবে এবং সেই জায়গাটা পুরো কন্ট্রোল করবে কমিশন। এবং যেটা কমিশন বলছে যে প্রত্যেক দফা, অর্থাৎ বাংলায় এবার 2 দফায় ভোট হচ্ছে, একটা 23শে এপ্রিল হচ্ছে, একটা 29শে এপ্রিল হচ্ছে। প্রত্যেক দফায় ভোট করার জন্য 2200 থেকে 2300 কোম্পানির বাহিনী দরকার হবে। এবার 2200 থেকে 2300 কোম্পানি বাহিনী মানে ঠিক কত বাহিনী? মানে এক একটা বাহিনীতে গড়ে প্লাস মাইনাস কিছু হতে পারে, 100 জন করে থাকে ধরে নিতে পারেন। 2200 থেকে 2300 বাহিনী মানে মিনিমাম যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে 2,20,00,000 থেকে 2,30,00,000। এখন যদি 2,20,00,000 থেকে 2,30,00,000 বাহিনী এক একটা ফেজের জন্য থাকে, তাহলে এবার মোটামুটি 50-50 ভোট হচ্ছে, একবার 152, একটা বোধহয় 142, এভাবে ভোট হচ্ছে। তো আমি 147 অ্যাভারেজ ধরে নিচ্ছি। তার মানে প্রত্যেকটা বিধানসভাতে অন অ্যান অ্যাভারেজ 1500 করে কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। তাহলে প্রত্যেক বিধানসভায় যদি 1500 থেকে 1600 করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকে, তাহলে মোটামুটি 300 করে বুথ আছে, 250 থেকে 300 করে বুথ আছে আমাদের বিধানসভাগুলোতে। তাহলে এক একটা বিধানসভাতে এক একটা বুথে 5 থেকে 6 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবার যেরকম বুথের বাইরেটাও সামাল দেবে, বুথের ভেতরটাও তারা কিন্তু সামাল দেবে। বেশি কিছু করতে হবে না, একটা ডান্ডা নিয়ে শুধু বুথের মধ্যে দাঁড়িয়ে থাকা, আর তারপর যে ওই তোলামুলি মস্তান ফেরেববাজগুলো আসবে ভোট লুটের চেষ্টা করবে, ওই ডান্ডাটা সঠিক জায়গায় দিয়ে ঠান্ডাটা করে দিলেই একদম সমস্ত ভোট নির্বিঘ্নে হবে। মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবে, যাকে খুশি ভোট দিক, তৃণমূলকে ভোট দিক, বিজেপিকে দিক, কংগ্রেসকে দিক, সিপিএমকে দিক, যাকে খুশি তার ইচ্ছা ভোট দিক, কিন্তু নিজের ভোটটা নিজে দিতে পারবে, সেই জায়গাটা এনশিওর করে দিচ্ছে। এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে সিসিটিভি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় কোনো বুথে, তাহলে সেই বুথে কিন্তু রিপোল হবে। অর্থাৎ কোথাও কোনো গন্ডগোল হলো, ভোটটাকে বানচাল করার চেষ্টা করা হলো, বা সেখানে সিসিটিভিটা একবারের জন্য বন্ধ করে দেওয়া হলো, তাহলেই কিন্তু সেখানে রিপোল করে দেওয়া হবে। এবং বুথের যে সিসিটিভি থাকছে, 3টে করে সিসিটিভি এবার ইনস্টল হচ্ছে, এক আধটা নয়, 3টে করে সিসিটিভি ইনস্টল হচ্ছে। এবং এটা নিয়ে আরেকটু ডিটেলসে বলছি। প্রত্যেকটা ক্যামেরা কিন্তু 360 ডিগ্রি রোটেট করবে, অর্থাৎ কোথায় কি হচ্ছে, কোথায় কি মোশন হচ্ছে, কে কোথায় কি মাতব্বরি করছে, পুরোটা ক্যাপচার হবে। এবং সেটাকে মনিটর করার জন্য প্রত্যেকটার বুথের ক্ষেত্রে একজন করে মাইক্রো অবজারভার থাকবেন, যিনি 4 ঘন্টা করে ডিউটি করবেন। অর্থাৎ ধরুন 7টা থেকে, সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, বিকেল 6টা অবধি ভোট হবে, কি সন্ধ্যে 7টা অবধি ভোট হবে। তো এখানে 2-3জন করে মাইক্রো অবজারভার থাকবেন, এবং ওই 4 ঘন্টায় কি হয়েছে পুরো রিপোর্ট তাকে দিতে হবে। যদি রিপোর্টে কিছু ভুল আসে এবং পরবর্তীকালে প্রমাণিত হয় গন্ডগোল হয়েছে, তিনি রিপোর্ট করেননি, তার চাকরিটি চলে যাবে। আর রিপোর্ট এলেই সেখানে রিপোল হয়ে যাবে, মানে এবার চুরি ছিনতাইয়ের কোনো জায়গা নেই। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, এলাকাতে কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করছে কিনা এই উন্নয়ন বাহিনী, সেইটাকে মনিটর করার জন্য উড়ন্ত ড্রোন ব্যবহার করা হবে এবং পুরো এরিয়া মনিটর করা হবে। তাহলে চুরি ছিনতাইয়ের যে জায়গাটা, সেটা কিভাবে বন্ধ হচ্ছে বুঝতে পারছেন। এবার এই যে বললাম 3টে করে সিসিটিভি প্রত্যেকটা জায়গায় ইনস্টল করা হবে, এটাও একটা মারাত্মক মুভমেন্ট হয়ে গেছে। কেন মারাত্মক মুভমেন্ট হয়েছে? কেননা এবার ইলেকশন কমিশন চেক করছে 2021 এবং 2024-এর যে নির্বাচন হয়েছে, বিশেষ করে যেসব বুথগুলো থেকে প্রচুর গন্ডগোলের ছবি উঠে এসেছে, বিরোধীরা অভিযোগ করেছে, সেই সব জায়গায় চেক করছে। এবং চেক করতে গিয়ে কি বার করেছে জানেন? 60% ক্যামেরা কাজ করে না। 60%, মানে বুঝতে পারছেন কিভাবে এরা লুটটা করেছে। এই যে বলে না, মানুষ আমাদের পাশে আছে, কাঁচকলা ঘেঁচু পাশে আছে, পুরোটাই চুরির ভোট, পুরোটাই লুটের ভোট, সেইটা ইলেকশন কমিশন ধরে নিয়েছে। 30% ক্যামেরা, সেই ক্যামেরা নাকি অনই হয় না, তার কোনো রেকর্ডিংই হয় না। আর বাকি 30% যে ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরাতে প্রথম আধ ঘন্টা আর শেষের আধ ঘন্টা শুধু রেকর্ডিং আছে, বাকি মাঝের সময়টা কিচ্ছু নেই, যে সময়টা এরা পুরো ভোটটা চুরি করে নিয়ে চলে গেছে, মানুষকে ভোটটা দিতেই দেয়নি। তো এইটা যখনই জানতে পেরেছে ইলেকশন কমিশন, যখনই বুঝতে পেরেছে, তারা কি করেছে, পুরো সিস্টেমটাকে ক্যান্সেল করে দিয়েছে। যারা এতদিন এই সিসিটিভি মনিটরিং করতেন, এই ওয়েবক্যাম লাগাতেন, পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে। করে নতুন করে তারা এখানে কোটেশন চেয়েছে, নতুন করে টেন্ডার ডাকা হয়েছে, এবং সেখানে পশ্চিমবঙ্গের নয়, বাইরের রাজ্যের 3টে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে বললাম না, প্রত্যেকটা বুথে 3টে করে সিসিটিভি ক্যামেরা লাগবে, এই প্রত্যেকটা কোম্পানি একটা করে তাদের সিসিটিভি ক্যামেরা লাগাবে। অর্থাৎ কোনো একটি কোম্পানিকে ম্যানেজ করে নিল, 2টি কোম্পানিকে ম্যানেজ করে নিল, 3টে কি পারবে? এত সহজ হবে? 3টে ক্যামেরা একসঙ্গে ফেলিওর হয়ে যাবে? হবে না।
তিনটের জ্যাক একটা জায়গায় অন্য জায়গায় গুঁজে দেবে, হবে না। এইবার কিন্তু খেলাটা এইভাবেই ধরে ফেলেছে। অর্থাৎ অর্থাৎ আলটিমেটলি চুরি করার যে জায়গাটা আছে সেই জায়গাটা পুরোপুরি ক্যান্সেল করে নিচ্ছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইলেকশন কমিশন নিয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র বুথের মধ্যে নয়, বুথের বাইরেও এবার সিসিটিভি ক্যামেরা থাকতে চলেছে। এবং বুথের বাইরে যদি লাইনে এসে কেউ এই সায়েন্টিফিক রিগিং করবে, কেউ গন্ডগোল করবে, ধমকাবে, চমকাবে, না, ওসব কিছু চলবে না। পুরো বুথ সিসিটিভি মনিটর থাকবে, মাইক্রো অবজারভাররা সেটাকে মনিটর করবে। পুরো বুথ সেন্ট্রাল বাহিনীর হাতে থাকবে। পুলিশ উপরতলা থেকে নিচুতলা তাদেরকে পুরো চেঞ্জ করা হচ্ছে। এবং যারা ভোট লুটের মস্তান, যারা এই ভোট পরবর্তী বা ভোট পূর্ববর্তী হিংসা হয়েছে এবং সেই সময়ে একদম চটি চাটার ভূমিকা পালন করেছে, তাদের পুরো সিস্টেমের বাইরে ফেলে দেওয়া হবে। তাদেরকে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেওয়া হবে। এবং এবং বেশি কিছু বাড়াবাড়ি করলে তাদেরকে বাইরের রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। এবার একটা প্রশ্ন আসতে পারে, এই যে বিপুল সংখ্যক বাহিনী বলা হচ্ছে, 2 লাখ 2.5 লাখ বাহিনী এক একটা ফেজে থাকবে, এত বাহিনী আসবে কোথা থেকে? একটা মজার ব্যাপার দেখুন, একসঙ্গে 5টা রাজ্যে ভোট হচ্ছে, তার মধ্যে 4টে রাজ্যের ভোট অর্থাৎ কেরালা, তামিলনাড়ু, আসাম এবং পন্ডিচেরি, তাদের ভোট কিন্তু পশ্চিমবঙ্গের ভোটটা হওয়ার আগেই হয়ে যাচ্ছে। অর্থাৎ এলাকা টহল দেওয়া, যা কিছু করা, একটা বাহিনী তো এসে গেছে, তারা সেটা মনিটর করবে। যে মুহূর্তে ওই রাজ্যের ভোটগুলো শেষ হয়ে যাবে, এই প্রথম দফা এবং দ্বিতীয় দফার আগে পশ্চিমবঙ্গে কিন্তু বাইরের রাজ্য থেকে ভোট করিয়ে সেই বাহিনী চলে আসবে। এবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট হয়ে যাচ্ছে। অনেকেই বলেন বাহিনী বেশি দিন থাকলেও প্রবলেম আছে, কেননা তাদেরকে ম্যানেজ করে নেওয়া হয়। তারা যেহেতু একদম অনেক দিন ধরে ডিউটি করছেন, তারা ম্যানেজটা হয়ে যায়। এক্ষেত্রে ভোটের ঠিক 1 সপ্তাহ আগে থেকে বা 10 দিন আগে থেকে এই বাহিনী ঢুকতে শুরু করবে এবং তারা বুথে বুথে গিয়ে পজিশন নিতে শুরু করবে। ফলে এত শর্ট টাইমে তাদের ম্যানেজ করাটাও কিন্তু এত সহজ হবে না। ফলে ফলে এই যে চুরি বাটপাড়ির ভোট করে একটার পর একটা নির্বাচনে জেতার যে খেলা, সেই খেলা এবার শেষ হতে চলেছে। এবং নির্বাচন কমিশন একদম ভোট ঘোষণার পর থেকেই নির্দিষ্ট ছক মেনে যে খেলাটা খেলছে, সেটা 355 ধারা জারির থেকেও মারাত্মক হয়ে যাচ্ছে নাকি? 355 বা 56 হলে এর থেকে বেশি কিছু তো হতো না। সেই জায়গাটাই কিন্তু হচ্ছে। আর যত এটা হচ্ছে, কালীঘাটের হাহাকার কিন্তু তত বেশি বাড়ছে। কি বলবেন ইলেকশন কমিশনের এই সমস্ত সদর্থক পদক্ষেপ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।